আজকে ক্লাস 9-এর তোমাদের যে বাংলা কবিতা পাঠ্য সেটি লিখেছেন জীবনানন্দ দাশ। কবিতার নাম আকাশে ৭টি তারা। তোমরা যারা এখন ক্লাস ৯ম শ্রেণীতে রয়েছো তারা কম বেশি সকলেই তোমরা জীবনানন্দ দাশের নাম সম্পর্কে হয়তো কেউ কেউ জানো, কেউ কেউ সেইভাবে জানো না। কিন্তু রবীন্দ্র পরবর্তী সময়ে, অর্থাৎ আমি বলতে চাইছি রবীন্দ্রনাথের পরবর্তী যে সমস্ত কবিরা কবিতা লিখেছেন, বাংলা কবিতাকে অনেক দূর অবধি এগিয়ে নিয়ে গিয়েছেন, তাদের মধ্যে জীবনানন্দ দাশ অন্যতম একজন মানুষ। তার লেখা কবিতা আকাশে ৭টি তারা। তোমরা জানো সপ্তর্ষি মণ্ডলের কথা, ৭টি তারার যে সমাবেশ অন্ধকার রাত্রির মধ্যে, তাকে আমরা সপ্তর্ষি মণ্ডল বলি। সেই কবিতায় কিভাবে সন্ধ্যাবেলার বর্ণনা করা হয়েছে, কিভাবে আমাদের প্রকৃতির রূপ রস গন্ধ স্পর্শকে অনুভব করা হয়েছে কবিতার মধ্যে দিয়ে, সেইটা আজকে আমরা জীবনানন্দের এই কবিতার মাধ্যমে পড়ব। এই স্লাইডে কিছু ছবি আছে, সেগুলো আমরা পড়তে পড়তে সেখানে আসব। দেখো, প্রথম যে লাইন রয়েছে কবিতার আর কি, সেটা একটু ভালো করে দেখো। আকাশে ৭টি তারা যখন উঠেছে ফুটে, আমি এই ঘাসে বসে থাকি। তাহলে কবি কি বলছেন? আকাশে কটি তারা উঠেছে ফুটে? আকাশে ৭টি তারা ফুটে উঠেছে। কামরাঙা লাল মেঘ যেন মৃত মণিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। এই লাইনটা আমরা পরে আসবো, আগে আমরা প্রথম যে জায়গাটা খুব ভালো করে বুঝি। আকাশে ৭টি তারা যখন উঠেছে ফুটে, মানে কি হচ্ছে? সন্ধেবেলা। তোমরা জানো যে যখন দিন আস্তে আস্তে শেষ হয়ে আসে এবং রাত্রিবেলা যখন শুরু হয়, তার মধ্যের যে অংশ তাকে আমরা সন্ধেবেলা হিসেবে চিহ্নিত করি। ঠিক বিপরীতভাবে যখন আবার আস্তে আস্তে অন্ধকার কেটে যায়, রাত্রির শেষ হয় এবং দিনের শুরু হয়, সেই মধ্যবর্তী অংশকে আমরা ভোর বা সকাল হিসেবে চিহ্নিত করতে পারি। তাহলে এই যে আকাশে ৭টি তারা যখন উঠেছে ফুটে, আমি এই ঘাসে বসে থাকি। তাহলে কবি কি করেন? কবি কোথায় বসে থাকেন? কবি ঘাসে বসে থাকেন। কামরাঙা লাল মেঘ যেন মৃত মণিয়ার মতো গঙ্গা সাগরে ঢেবে ডুবে গেছে। কি হয়েছে? মেঘ, তোমরা সন্ধ্যাবেলার বা বিকেলের মেঘ সবাই দেখেছো, কিন্তু সেই মেঘটাকে যখন সূর্য আস্তে আস্তে ডুবে গেছে, মেঘের মধ্যে যখন শেষ সূর্যের আলো এসে লেগেছে, সেটাকে মনে হচ্ছে কামরাঙা লাল মেঘ। এই ফলটার সঙ্গে তোমরা অনেকেই পরিচিত হওয়ারই কথা, কামরাঙা লাল মেঘ। আমি কামরাঙা দেখিয়ে দিই একবার। এই যে কামরাঙা, কাঁচায় খুব সবুজ রঙের থাকে, কিন্তু পাকলে একটু লালচে বর্ণ ধারণ করে। তাহলে এই কামরাঙা লাল মেঘ যেন মৃত মণিয়ার মতো গঙ্গাসাগরে ঢেবে ডুবে গেছে। তাহলে মেঘের বিষয়টা কেমন? মেঘটা কেমন? কামরাঙা লাল যেন। কেমন? মৃত মণিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। মৃত মণিয়া কি? মণিয়া হলো একটি পাখির নাম। কোথায় ডুবে গেছে মেঘটা? আস্তে আস্তে গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। এইটুকু নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে একটা সন্ধ্যাবেলার বর্ণনা, সেখানে কেমন মেঘের রং, সেটা কেমন মৃত মণিয়া পাখির মতো ডুবে যাচ্ছে। কোথায় ডুবে যাচ্ছে? গঙ্গাসাগরের ঢেউয়ে। তারপরে কি হচ্ছে? আসে আছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। তাহলে এই এই দেখো, এই অংশটা বাংলার নীল সন্ধ্যা কেমন একটা ওই নীল মেশা একটা, মনে হচ্ছে আকাশের মেঘ ডুবে গেছে, আকাশের আস্তরণের মধ্যে নীল একটা রং, সব মিলেমিশে একটা নীল রং ফুটে উঠেছে। এই আকাশের নীল সন্ধ্যার এতগুলো বিস্তারিত বর্ণনা এখানে করা হলো।
কি করা হলো? সাতটি তারা ফুটে উঠেছে, কামরাঙা লাল মেঘ যেন আস্তে আস্তে মৃত মণিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে যাচ্ছে। আর কি হচ্ছে? অনুগত বাংলার নীল সন্ধ্যা। এবং এই যে সন্ধেবেলার যে নীল অন্ধকার আকাশে উঠেছে, সেটাকে মনে হচ্ছে কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। আকাশে যেন কেশবতী কাকে বলে? যে মেয়ের মাথায় অনেক চুল থাকে। সেরকম কেশবতী কোনো একটি মেয়ে যেন সন্ধেবেলার আকাশে রয়েছে। ওই অন্ধকারটাকে দেখে মনে হচ্ছে। আমার চোখের পরে, আমার মুখের পরে চুল তার ভাসে, এবং সেই অন্ধকারটা আমার শরীরের মধ্যে লেপ্টে যাচ্ছে এবং মনে হচ্ছে কেশবতী কোনো কন্যার মাথার চুল যেন আমার চোখের ওপরে, আমার মুখের উপরে এসে পড়েছে। পৃথিবীর কোনো পথ এই কন্যারই দেখেনি কো, দেখি নাই অত অজস্র চুলের চোমা, হিজলে কাঁঠালে জামে ঝরে অবিরত। এবং সেই অন্ধকারটা শুধু আমার শরীরের মধ্যে নয়, সেই অন্ধকার এবং মনে হচ্ছে কেশবতী মাথার মেয়ের মাথার যে চুল, সেই চুলের চুমু যেন হিজল গাছে, কাঁঠাল গাছে, জাম গাছে ঝরে ঝরে পড়ছে। তোমরা কাঁঠাল জাম অনেকেই চেনো, হিজল চেনো না অনেকেই। হিজল গাছের ছবি দেখো এখানে দেয়া আছে, এই দেখো এটা হিজল গাছ। কেমন? আচ্ছা, তাহলে কি হচ্ছে? পৃথিবীর কোনো পথ, মানে এই কন্যাকে পৃথিবীর অন্য কোনো পথ দেখেনি, এখানেই একে দেখা যাচ্ছে। এবং তার চুলের চুমু হিজল কাঁঠাল জাম গাছে ঝরছে। জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে পৃথিবীর কোনো পথে। এবং সেই মেয়েটি সন্ধ্যাবেলার যে মেয়ে, যার মাথার চুল অন্ধকারকে দেখে মনে হচ্ছে যেন নেমে আসছে কোনো সন্ধ্যাবেলার কেশবতী কন্যার কোনো মাথার চুল, সেই মেয়ের চুলের সুগন্ধে কি হচ্ছে? পৃথিবীর কোনো পথে এরকম সুগন্ধ আর কোনোদিন ঝরেনি। আর কি হচ্ছে? নরম ধানের গন্ধ পাওয়া যাচ্ছে, কলমির ঘ্রাণ, হাঁসের পালক, স্বর, পুকুরের জল, চাঁদা সরপুটিদের মৃদু ঘ্রাণ, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, শীত হাতখান। কি হচ্ছে তাহলে? অনেকগুলো জিনিসের বর্ণনা এখানে পরপর 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 করে করা হচ্ছে। সেই জিনিসগুলো কি? সেই জিনিসগুলো হচ্ছে বাংলার একান্ত নিজস্ব যে সম্পদ, তাই কি সেগুলো? সেগুলো হলো ধান, কলমি শাক, হাঁসের পালক, আর কি? স্বর, পুকুরের জল। দেখো সব বাংলার একেবারে নিজস্ব যে সমস্ত সম্পদ তার বর্ণনা করা হচ্ছে। চাঁদা মাছ, সরপুটি, এইসব। দেখো এখানে একটা আমি তালিকা করে দিলাম তোমাদের, যে বাংলার একেবারেই একান্ত যে সম্পদ সেই সব এখানে বলা হয়েছে। আর কি? কিশোরীর কোনো একটা ছোট মেয়ে, সেই মেয়েটির চাল ধোয়া ভিজে হাত, অনেকক্ষণ ধরে চাল ধুলে হাতটা যেমন ঠান্ডা হয়ে আসে, তেমন এক কিশোরীর বর্ণনা এখানে করা হয়েছে। আর কি? এখানে কিশোরীর কথা বলা হয়েছে, পরের লাইনেই বলা হচ্ছে কিশোরের কথা, একটা ছেলের কথা। তার পায়ে দলা মুথা ঘাস, মুথা ঘাস বলে এক ধরনের ঘাস হয়, সেই ঘাসটা পায়ে দোলে একটু চেপটে গেছে। লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা। আর ছোট ছোট লাল লাল বট ফল সেগুলো পড়ে আছে, পড়ে থেতলে গেছে। গিয়ে সেখান থেকে যে গন্ধটা উঠছে দেখে মনে হচ্ছে সে গন্ধটার মধ্যে এক ধরনের ব্যথা মিশে আছে। আর চারিদিক খুব চুপ, ক্লান্ত, নীরব হয়ে আছে। এরই মাঝে বাংলার প্রাণ। তাহলে বাংলার প্রাণ এবং প্রকৃতি কিসে মিশে আছে? এই প্রকৃতি বর্ণনার মধ্যে। আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে, আমি পাই টের। তাহলে দেখো এই পুরো কবিতাটাতে কি বর্ণনা হচ্ছে? যে আকাশে সাতটি তারা যখন ফুটে ওঠে তখন কবি কি টের পান। আকাশে সাতটি তারা যখন ফুটে ওঠে তখন কবি এই ঘাসে বসে থাকেন। কামরাঙা লাল মেঘ যেন, কামরাঙা ফলের মতো মেঘ যেন পাখির মতো মৃত, ডুবে যায় গঙ্গাসাগরে তার মৃত্যুর মতো হয়ে।
তারপরে নীল সন্ধ্যা চলে আসে আমাদের বাংলায়, এবং সেই নীল অন্ধকার মেশা সন্ধ্যাকে মনে হয় কোনো কেশবতী কন্যা যার মাথায় অনেক চুল, সেই চুল থেকে সুগন্ধ ঝরে পড়ছে কবির শরীরের ওপর, হিজল, বট, আহ, কাঁঠাল, জাম, এইসব গাছের ওপর। এমন সৌন্দর্য বাংলা ছাড়া আর কোথাও নেই। সেখানে ধানের গন্ধ, কলমির গন্ধ, হাঁসের পালক স্বর, পুকুরের জল, চাঁদা সরপুঁটি মাছ, আর কিশোরীর চাল ধোয়া ভিজে হাত পাওয়া যাচ্ছে, আর দেখা যাচ্ছে কিশোরের শীত হাত। এরকম লাল ফল ব্যথা নিয়ে মেতে আছে। এরই মাঝে বাংলার প্রাণ দেখা যাচ্ছে কখন? যখন আকাশে 7টি তারা ফুটে ওঠে। এই হলো তোমাদের মোটামুটি কবিতা। এবারে এই জীবনানন্দ দাশ ছিলেন খুব প্রকৃতি নির্জন একজন কবি। জীবনানন্দ প্রকৃতির একজন নির্জন কবি। আত্মমগ্নভাবে নিজের মতো করে তিনি কবিতা লিখে গিয়েছেন। এবার তোমরা দেখবে আকাশে একটা 7টা তারা আস্তে আস্তে ফুটে উঠছে, এবং বাংলার নীল সন্ধেবেলা নেমে আসছে, এবং কেশবতী কন্যার মতো কোনো মাথার চুল, সমস্ত হিজল, দেখো হিজল গাছের ছবি, হিজলে, বটে, জামে, কাঁঠালে নুয়ে পড়ছে, এবং সরপুঁটি, কলমি, ধান, এসব বাংলার যে সমস্ত নিজস্ব সম্পদ সেগুলো দেখা যাচ্ছে। কিশোরীর পায়ে মুথা ঘাস, তার কিশোরের পায়ে মুথা ঘাস, কিশোরীর ভিজে হাত, শীতে চাল ধোয়া, তারপর বটের ফলের ব্যথিত গন্ধ, এসবে একদম বাংলার নিজস্ব যে সম্পদ, একান্ত যে ভালোবাসার জিনিস, সেই সব রূপসী বাংলা, বাংলার ত্রস্ত নীলিমায় আমাদের বাংলা কবিতা ভরিয়ে দিয়ে গিয়েছেন কবি জীবনানন্দ দাশ। এই হলো তোমাদের আজকের ক্লাস, বাংলার আকাশে 7টি তারা। এই কবিতাটা পড়বে মন দিয়ে, কোনো যদি প্রশ্ন থাকে প্রশ্নটা তাহলে জানাবে, তোমাদের সেখানে যথাযথ উত্তর দিয়ে দেওয়া হবে। সবাই মন দিয়ে ক্লাস করবে। খুবই ছোট কবিতা, প্রকৃতি বর্ণনার কবিতা, খুব ভালো করে মন দিয়ে সবাই পড়বে। পরের ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আজকে ক্লাস এইটুকুই।